এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। যাক, হ্যাঁ ভেতরে এসো। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। বলুন। আমি কি তাহলে এখন? না না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। জয়দ্রথ, মহানামার প্রাসাদে ফিরে আসা নিয়ে তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। রাজিমা, কুমার ফিরে এসেছে এটা খুব ভালো কথা, আনন্দের কথা, কিন্তু মন্ত্রিমণ্ডলের মধ্যে এ নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। দেখো জয়দ্রথ, মহানামা এমন একটা দিনে ফিরে এসেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, মহানামার এই ফিরে আসাটা আসল উদ্দেশ্য কি? এখনো ঠিক জানি না আদৌ কোনো উদ্দেশ্য আছে কিনা। আমাদের কি এখন কোনো পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ? না না রাজিমা, আমার মনে হয় কিছুটা সময় অপেক্ষা করে দেখা যেতেই পারে। দেখাই যাক না। বাবা, এ তো দেখছি বেশ জটিল পরিস্থিতি হয়ে রয়েছে প্রাসাদে, কিন্তু ভেতরের ব্যাপারটা যে ঠিক কি সেটা তো এখনো। কিন্তু জয়দ্রথ, মহানামা হোলিতে ফিরে এসেছে, সামনেই কিন্তু বিভীষণ উৎসব, সেখানে যদি কিছু ঘটনা ঘটে তাহলে? কিন্তু রাজিমা, সেটাও তো নিশ্চিতভাবে বলা যায় না, তাই একটু না হয় অপেক্ষা করে দেখাই যাক। ঠিক আছে, তুমি যখন বলছো, বিভীষণ উৎসব পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক আছে রাজিমা, এখন তাহলে আমি চলি। প্রণাম। এসো। সে কি? কোনো জঙ্গলের মধ্যে খান দিয়ে আমি সবেই শুরু করছি যাত্রা। এই নাও কুমারের প্রিয় মিষ্টি। না না, এই দ্বীপ্রহরে মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই। তা কেন? মিষ্টি সবসময় চলতে পারে, তাই না? দাও, খাইয়ে দাও। এই ক বছরে শরীরটার কি হাল করেছে বলো তো? নিজের দিকে একটুও নজর রাখোনি, তাই না? এই তো ফিরে এলাম আবার। এবার তোমার হাতে রান্না খেয়ে শরীরটাকে আগের মতো তৈরি করে ফেলবো। মহানামা, তুমি যেন আমাকে কি বলছিলে? হঠাৎ বাইরের কেউ এসে পড়ায় আমাদের কথা ছন্দপতন হয়ে গেল, তাই না? বলো। কি দারুণ মিষ্টান্ন, একটা খেয়ে দেখো। খাবেন না যদি? না কেন, একটা খেয়ে দেখো। মহানামা, এই মুহূর্তে মিষ্টি খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তাহলে আমি আর একটা খাই। খাও, এই নাও। এইটা। সত্যি করে বলো তো কুমার, কোথায় ছিলে তুমি এতদিন? নানান জায়গায়, কত জায়গায় ঘুরলাম, কত লোকের সঙ্গে আলাপ হলো, কত শিখলাম, কত জানলাম। জানো বৌরানী, আমাদের প্রত্যেকের জীবনে একবার অন্তত এভাবে সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়া উচিত। তাহলে জীবনের মানেটা ভালো করে অনুভব করা যায়। বাবা, কুমার, তোমার মুখে এ ধরনের কথা শুনবো আমি তো ভাবতেই পারিনি। মহানামা, আমার মনে হয় তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে। নিজের কক্ষে যাও, দেখবে সবকিছু আগের মতোই সাজানো আছে। হ্যাঁ কুমার, তুমি এখন যাও। তুমি এমনিতেই অনেক ক্লান্ত, আর তার মধ্যে তোমরা আমার কাছে চলে এসেছো, নিজের প্রিয়জনদের খুঁজে পেয়েছি, এখন আমার সমস্ত ক্লান্তি এমনিতেই দূর হয়ে যাচ্ছে বৌরানী। তাই বুঝি? কিন্তু তোমার ক্লান্তি দূর হওয়ার পথটাকে তো পৃথক বলে মনে হচ্ছে কুমার। মানে? মানে তুমি হোলির দিন ফিরে এলে আর তোমার মাথায় ফুল আবির পড়লো। আমি তো ভাবলাম তুমি কোনো রাঙা টুকটুকে রাজকন্যাকে সঙ্গে নিয়েই ফিরেছো, যার জন্য তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মহানামা একজন রাজপুরুষ, রাজবংশীয় রীতি নীতি তার জানা। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত কখনোই সে নেবে না। তাই এ ধরনের কথা বলার আগে অন্তত ভেবে দেখার চেষ্টা করো যে তুমি কি বলছো ঐশিকা। আপনি এভাবে কেন বলছেন রাজৌদি? আমি তো শুধু একটু রসিকতা করছিলাম। এটা ঠিক কোন ধরনের রসিকতা ঐশিকা?
একজন রাজরানী হিসেবে তোমায় যে সব ধরনের রসিকতা শোভা পায় না সেটা তোমার বোঝা উচিত। রাজুদি, আপনি কিন্তু অকারণেই। আহা, একটা সামান্য বিষয় নিয়ে তোমরা কেন এত অশান্তি করছো বলো তো? বেশ, আমি না হয় একটা কথা বলি, আমার জন্য রাঙা টুকটুকে রাজকুমারী তুমি খুঁজে দিও, কেমন? তবে একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? শর্তটা হলো সেই রাঙা টুকটুকে রাজকুমারী যেন তোমার মতো হয়। ঠিক আছে, আমি রাজি। এসব কি হচ্ছে কি মহানামা? কেন অযথা উত্তেজিত হচ্ছ? কেন উত্তেজিত হব? তুমি তুমি ঐশিকার সাথে যেভাবে কথা বললে তাতে তাতে কি? তাতে কি? তুমি তো আমাকে সিংহাসনের স্বপ্নটা দেখিয়েছিলে, আর এখন যদি আমি আদ্যপান্ত পারিবারিক মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারি, তাহলে তো সিংহাসনের পথটা খুব শক্ত হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে একটুকু অভিনয় করাটা কি অন্যায় দিদি? মহানামা, তুমি তুমি তাহলে সত্যি সত্যি এত বড় হয়ে গেছো ভাই? তিন্নি খেপে দেখতে পেলাম না। তাতে আর কি হয়েছে? পরের বার না হয় সবার সামনে দাঁড়িয়ে তুমি দেখবে। যদি ঋদ্ধিমণি বাড়ি ফিরে যায় আর যদি তার বিবাহ হয়ে যায়। ও জানো জয়, শুনলাম এবার ভাই কাকার ওপরেই ফুল আর আবির। কি হলো খনা? চুপ করে গেলে কেন? বলো খনা, কুমারের কথা ভেবেই কি তোমার? জানি না, আমি কিচ্ছু জানি না। খনা, তুমি কুমারকে নিয়ে কেন এত অশান্ত হয়ে পড়েছো বলো তো? আচ্ছা খনা, খনা ছোটবেলায় তুমি আর কুমার একসঙ্গে কত মজা করতে, কত আনন্দ করতে, সেসব কি ভুলে গেছো? না জয়, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। আমি আর ভাই কাকা কত মজা করেছিলাম, সেগুলো কি ভোলা যায়? কিন্তু তোমার সাথে যে হিংসা, দ্বন্দ্বে জড়িয়ে পড়া, আমার সাথে বাজে ব্যবহার করে ঘর থেকে বার করে দেওয়া, সেগুলোও কিন্তু আমি ভুলিনি জয়। সেগুলো কখনো ভোলা যায় না। খনা, কুমারের বিষয়ে তোমার মনে অনেক ক্ষোভ জমে আছে, বুঝতে পারছি। কিন্তু কিন্তু আমার মনে হয় খনা, এগুলোকে তুমি বেশি গুরুত্ব দিও না, তাহলে দেখবে তোমার মনের কষ্ট দূর হয়ে যাবে। বিশ্বাস করো জয়, আমার এখনো ভাবলে খুব কষ্ট হয়। ভাই কাকা যে আমাদের প্রতিপক্ষ শিবিরের মানুষ, আমি এখনো ভাবতে পারি না, এখনো না। খনা, খনা আমি তোমাকে বলছি, কাউকে তোমার প্রতিদ্বন্দ্বী ভাবার দরকার নেই। খনা, খনা, খনা এসো, এসো, এসো। দেখো খনা, তুমি তোমার নিজের মতন করে জীবনটাকে দেখো, কেমন?
জয়ম, সেটা কি সম্ভব? সত্যি কথা বলো তো, আমি চাইলে কি তা পারবো? কেউ কি চোখে আঙ্গুল দিয়ে বলবে না এরা এই শিবিরের আর ওরা ওই শিবিরের? জয়ম, তুমি চিন্তা করো না। আবেগকে গুরুত্ব দিতে গিয়ে আমি আমার লক্ষ্য থেকে ভ্রষ্ট হব না। আমি সব সামনে নেব, সব সামনে নেব। জয়ম, কি ব্যাপার খনা? তুমি কি মন্ত্রিমণ্ডলের আলোচনা চক্রে যোগদান করতে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুমি এরকম আবিরের থালা হাতে নিয়ে কি? তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে? হ্যাঁ, তা না হয় শুনবো, কিন্তু কি ব্যাপার বলো তো, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি জয়ম, হয়তো এই প্রাসাদেই অনেক কিছু হতে চলেছে। খনা, তোমার কথাগুলো কিন্তু আমার কাছে ধোঁয়াশার মতো ঠেকছে। আমার কথা নয় জয়ম, ভাই কাকার ফিরে আসা, তার আচরণ সবই ধোঁয়াশার মতন, তাই নয় কি? তাহলে তোমার মনেও এই প্রশ্ন দেখা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। জয়ম, আমি জানি প্রধানমন্ত্রী হিসেবে তোমার উপর অনেক দায়িত্ব, কিন্তু আমি চাই আজ তুমি আলোচনা চক্রে যোগদান করো না। কিন্তু খনা, রাজকুমারের উদ্দেশ্যই যদি আমাকে জানতে হয়, তাহলে তো আরো বেশি করে আমার সেখানে থাকা প্রয়োজন। জয়ম, তুমি কি কিছু বুঝতে পারছো না? ভাই কাকা যদি দেখে তুমিও সবাই উপস্থিত আছো, তাহলে তো নিজের উদ্দেশ্যটা আরো লুকিয়ে রাখবে, আর হয়তো গুপ্ত ঘাতকের মতো আঘাত করা পরিকল্পনাও করতে পারে। খনা! হ্যাঁ জয়ম, আমি যা বলছি ঠিকই বলছি। ভাই কাকা ফিরে আসার পর থেকে আমার সাথে স্বাভাবিক ব্যবহারও করতে পারেনি, হয়তো পরবর্তী পরিকল্পনার কথা ভাবতে ভাবতে নিজের মধ্যে নিজেই তন্ময় হয়ে রয়েছে। কিন্তু খনা, আমি যদি সভাস্থলে উপস্থিত না থাকি, তাহলে তো নানান প্রশ্ন উঠতে পারে, আর বিশেষত মন্ত্রিমণ্ডলের সামনে যদি সেসব প্রশ্ন ওঠে, তাহলে? কিচ্ছু হবে না জয়ম, আমি সব সামলে নেব। সবার মনের মধ্যে প্রশ্ন জাগার আগেই আমি এই আবিরের থালা নিয়ে সবাই প্রবেশ করব। আমি বলবো যে হোলির দিনে আমি তো ভাই কাকাকে আবির দিতে পারিনি, তাই আজ আমি আবির দিতে এসেছি। ব্যাস, সবার মনের মধ্যে প্রশ্ন জাগার আগেই আমি তো এই আবির দিয়ে দিচ্ছি, তখন সবাই ভাববে সবকিছু আগের মতনই ঠিকই আছে। তাহলে আমি আসি। আপনারা সকলেই নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আজ সিংহলের জন্য কতটা শুভ দিন। আজ আমার ভাই মহানামা ফিরে এসেছে, এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? মহারাজ, রাজকুমার ফিরে আসায় আমরা নতুন করে আমরা শক্তিশালী হলাম। আমাদের এই রাজ্যের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বাড়িয়ে তুলতে রাজকুমারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তা কেন সভাপতি মশাই? আমাদের রাজ্যে কি অভ্যন্তরীণ স্থিতিশীলতার কোনো সমস্যা ছিল? না না, উনি বোধহয় বলতে চাইছেন যে মহানামা ফিরে আসায় এই স্থিতিশীলতা আরো বৃদ্ধি পাবে। আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমরা তো এও শুনেছি যে রাজকুমার সারা দেশ পরিভ্রমণ করে দেশের মানুষের সঠিক অবস্থান নিরূপণ করার চেষ্টা করেছেন। তাই? কিন্তু সেভাবে কি প্রত্যেকটা রাজ্যবাসীর কাছে যাওয়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব, আর রাজকুমার তো সেটা করে দেখিয়েছেন। কিন্তু মহানামা, তুমি কি তো আমাকে সেভাবে কিছুই বলনি। মহারাজ, আমি আপনাকে বলার জন্য শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। রাজকুমার, আপনি কি দেখলেন? রাজ্যের সাধারণ মানুষের অবস্থা এখন কি রকম? আসলে এই এক বছরে রাজকুমার যে চূড়ান্ত পরিশ্রম করে রাজ্যবাসীর সঙ্গে একাত্ম হতে পেরেছেন, তাদের দুঃখের সঙ্গে তাদের কষ্টের অংশীদার হতে পেরেছেন, একথা হয়তো তিনি নিজের মুখে বলতে পারছেন না। তাই তবু আমরা ওনার মুখ থেকেই শুনবো। ঠিকই তো, ওনার অভিজ্ঞতা ওনার মুখ থেকে শোনাই ভালো। আমি সিংহলের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলাম। আমি প্রথমেই সিদ্ধান্ত নিই যে প্রথমে আমি এই সিংহলের উপদ্রুত অঞ্চলে ভালো করে নিরীক্ষণ করব। উদ্ধৃত অঞ্চল বলতে তুমি
কোন জায়গাগুলির কথা বলছো? প্রথমেই বলি উপকূলবর্তী অঞ্চল, যেখানে প্রতি বছর মহামারী এবং বন্যার কবলে প্রচুর মানুষ প্রাণ হারায়। আমি সেখানে গিয়ে ভালোভাবে দেখেছি, বুঝেছি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেই সমস্ত মানুষদের আমি পরামর্শ দিয়েছি যে এই বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাহ, খুব ভালো। এইভাবে সমস্যার সমাধান যদি করা যায় তাহলে তো সিংহল স্বর্গরাজ্য হয়ে উঠবে। এছাড়াও আমি দাক্ষিণাত্য প্রদেশে গিয়েছিলাম। সেখানে মাটির উর্বরতা কম এবং সেই কারণে সেখানে ভালো ফসল হয় না। কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, ফসল হবে, এই বিষয়েও আমি সেখানকার কৃষক ভাইদের পরামর্শ দিয়ে এসেছি। এতে তারা নিশ্চয়ই উপকৃত হবেন। তার সাথে সাথে আমাদের রাজকোষীয় কর ঠিক ঠিক সময় জমা পড়বে। মহানামা, তোমার এই কাজে সত্যিই সিংহল ধন্য হয়ে উঠবে। আজ তোমাকে ভাই বলে পরিচয় দিতে সত্যি আমার গর্ব হচ্ছে। মহারাজ, রাজকুমারের এই কাজের জন্য সাধুবাদ না দিয়ে পারছি না। ধন্য ধন্য রাজকুমার আপনি। আমার তো মনে হয় এই ব্যাপারে আমাদের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। রাজকুমার যে যে অঞ্চল পরিদর্শন করে এসেছেন সেখানে আমাদের দ্রুত সাহায্য পাঠানো প্রয়োজন। রাজকুমার হিসেবে আবার অনেক দিন পর আপনাদের সকলের সঙ্গে এই রাজসভায় যোগ দিতে পেরে আমি তৃপ্ত। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে যাকে নতুনভাবে নির্বাচিত করা হয়েছে, আমার সাথে তার তো আলাদা করে পরিচয় ঘটল না। হোলির দিনে ভাই কাকা ফিরে এসেছে, তাকে আবির দিয়ে অভ্যর্থনা আমি জানাতে পারিনি। তাই আপনাদের সকলের সামনে এই অভ্যর্থনা আমি জানাতে চাই। ভাই কাকা, সারা রাজ্য ঘুরে তোমার কি মনে হলো? আমাদের রাজ্যে কি শুধু দুঃখই আর কষ্টই আছে? মানুষ কি কোথাও সুখে নেই? আমি তো তা বলিনি। তাহলে আমাদের রাজ্যের বিভিন্ন অংশের মানুষ যে সুখেও আছে, এ কথা সত্য তো? হ্যাঁ, সত্য। সেসব প্রান্তে গিয়ে তুমি নিশ্চয়ই শুনেছ যে প্রজারা সিংহলে বর্তমান রাজার সম্বন্ধে ধন্য ধন্য করছেন। কি তাই তো?